কি ভাই, কি ভাবছেন? দৈনিক এই ভিডিওতে আইসাই সালাম আলকি দিব আর বলবো কি অবস্থা, কেমন আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিওটা পুরো দেখেন? না, এটা আর এই ভিডিওতে আপনাদেরকে বলবো না। কারণ কেন বলবো না সেটাও আমি বলতেছি। এই কথা বলতে বলতে আজকে ইউটিউবেও জার্নিটা অনেক দিন হয়েছে, অনেক দূর হয়েছে। আর ব্যবসা বাণিজ্য ওই যে শুরু থেকে একই অবস্থা, ব্যবসা বাণিজ্য খারাপ যায় খারাপ যায়। ব্যবসা বাণিজ্য ধরেন আর যাইতেছে না, চলতেছে না, এরপরে করি কেন? আর ইউটিউবেও সাকসেসফুল হইতে পারতেছি না, এরপরে ইউটিউব চালাই কেন? এটা হচ্ছে প্রথম দুইটা দুই কথা। এক নাম্বার একটা, দ্বিতীয় নাম্বার আরেকটা। তো আগে ব্যবসাটা ফয়সালা করুন, তারপর হলো যে ইউটিউবেরটা। ধরেন এই ব্যবসা বাণিজ্য করতেছি আমি, বিশেষ করে নগদ বিকাশ এটা নিয়ে যখন কাজ করি তখন থেকেই আর কি এই ব্যবসাটা ভালোভাবে আমি বুঝি। নগদ বিকাশের এই ব্যবসাটা কিন্তু কাস্টমার যদি পর্যাপ্ত পরিমাণ না থাকে, সেল যদি না হয়, তাইলে কেউ ব্যবসা করে আগাইতে পারে না। আর গ্রামের ভিতরে তো বুঝিনি। আর ইউটিউবেরটা বলি, আর ইউটিউবে আমি অনেক দিন যাবত কাজ করি। হ্যাঁ, মাত্র সাবস্ক্রাইবার হয়েছে, মাত্র বলা চলে কি 2000+ সাবস্ক্রাইবার হয়ে গেছে। এখন বাকি আরেক ধাপ। তো এই 2000+ সাবস্ক্রাইবার নিয়েই অনেকটা আশা যাচ্ছে যে হ্যাঁ, আমি ইউটিউবের থেকে কিছু করতে পারবো। চেষ্টা করতেছি, যদি হয়। আর এবার আসি, ধরেন ইউটিউবেরটা সলভ হয়ে গেল, ব্যবসা বাণিজ্যটা হয়ে গেল। এবার আসেন জীবন কাহিনী নিয়ে। তো যখন ব্যবসা বাণিজ্য শুরু করি 2020 সাল, তখন কিন্তু পুরাপুরি করোনার টাইম। ওই করোনার টাইমে আমি আমার ব্যবসা শুরু করি, ব্যবসার যাত্রা শুরু করি। এরপরে ধরেন দেখা গেছে গ্রামের ভিতরে ইলেকট্রিক মালামাল, মোবাইল টোবাইল এইগুলি বেচতাম। তো ধীরে ধীরে দেখা গেছে ওইটা ওরকম ভাবে যাইতেছে না। যতটুকু সেল হইতেছে, ধরেন একটা মোবাইল যদি আমি কিনে আনি, ওই সময় মোবাইলের দাম একটু কম ছিল। ধরেন একটা মোবাইল কিনে আনলাম 1200 টাকা দিয়া, ওটারে 1300 টাকা বেচতে মনে করলেন দাতানি হাহানি দাদানি 1250 টাকা বেচতাম, বা 1300 টাকায় ধরেন 1280 টাকা বেচতাম, 1300 টাকা বেচতাম। সর্বোচ্চ একটা মোবাইল 120 টাকা 150 টাকা লাভ হইতো সর্বোচ্চ। তো এর ভিতরে আমার যাতায়াত খরচ আছিল, এর ভিতরে দোকান ভাড়া, নিজের খাওয়া খরচা। তো দেখা গেছে এই, আবার কি জানেন, এই মোবাইল ব্যবসা ছেড়ে দিলে হলো যায় যে রিপ্লেসের ঝামেলা, এরপরে লোক সার্ভিসের যে ঝামেলাটা, পাবলিক নেয় মোবাইল নিয়ে কয়েকদিন পর নষ্ট নষ্ট হয়ে যায়, ওইটা নিয়ে বিশাল কাহিনী। আর পারি না পাবলিকের মতো মনে করলেন অন্য অন্য দোকানদার মতন বগি সগি দিতে, আয়া উল্টা তো আমাকে বগি সগি দেয়। এক লোক বগি সগি দিব না কেন, এক লোক খুব রাগ হইব না কেন? আমার থেকে একটা মোবাইল নিছে, মোবাইলটা নতুন। ভাই মোবাইলটা নিচে 3 দিন পর মোবাইলটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, মোবাইলটা 3 দিন পর নষ্ট হয়ে গেছে, নতুন মোবাইল নিচে বেড়ায়। আমি আরো বাইসা বাইসা একটা মডেল দিছি, 3 দিন পর নষ্ট হয়ে গেছে ভাই। আমি মোবাইলে ভাই হুদা 40 টাকা লাভ করছি, বাস্তব কথা। এখন তো আর ওই লোকটাও নাই, আর আমি এখন ভিডিও করতেছি, মানে আমার ব্যবসার বাস্তব চিত্র, বাস্তব অবস্থা আমি তুলে ধরতেছি। মোবাইলে লাভ করছিল 40 টাকা। তো এই করোনার টাইমে শরীয়তপুর, এই জায়গা থেকে শরীয়তপুর একবারে আনসার অফিসের সামনে যাওয়া লাগতো। ওই জায়গায় ওই যে মসজিদ জরিনা এই মার্কেট ছিল। তো ওই সময় হইলো ওই জায়গায় হইলো যায় ওই আইটেল টেকনোর, এটা হইলো সার্ভিস সেন্টার ছিল। তো ওই জায়গায় প্রথম দিন আমি মোবাইলের দিয়েতে গেলাম, আমার খরচ গেল 60 থেকে 70 টাকা গাড়ি ভাড়া। তো একটা মোবাইলের লাভ করছি কিন্তু 40 টাকা। এই দান দরবার ওই লোকটা কি করছে, পরে মোবাইল ঠিক করে এনে দিছে 3-4 দিন পর। ওই লোকটা কইতেছে ভাই আমি আমার পরিবারের লগে যোগাযোগ করবো কেমন, আমি তেল লিগে কিনছি, অনেক সমস্যা বেটার, এটা তো নিজের বোঝা দরকার। এই ইনসাফটুকু করে ভাই একটু কষ্ট করেন, দেখেন আমার লাভ করছে 40 টাকা, অলরেডি আমার 20 টাকা গেছে। এত প্রথম দিন। 3 দিন পর গেছি, ওখানে ওই লোকের তো মোবাইল লাগবে, 3 দিন পর আবার শরীয়তপুর গেছি। ওই লোক নিব না, ওই লোক মানে অন্য যায় আনবো না। আমি কি আপনার টোকেন নাম্বার টাম্বার দিয়ে দেয়, নাম ঠিকানা দিয়ে দেয়, আপনি গেলে মোবাইল দিয়ে দিব না, ওই মানি না। ভাই মনে করলেন গেলাম আবার 3 দিন পর, যাই দেখি মোবাইল ঠিক করছে। মোবাইল ঠিক করানোর পর দেখি মোবাইল দিছে, কয় যে ভাই আপনার মোবাইল ঠিক হয়ে গেছে, নেন। মোবাইলে বেশি একটা সমস্যা হয়নি। আনলাম মোবাইলটা নিয়ে আইন না, বাড়িতে আইলাম, আয়া পরের দিনে বেটার ওই মোবাইলটা দিয়ে দিলাম যে ভাই এই যে আপনার মোবাইল, এখন আর সমস্যা নেই, এখন চালাই পারেন। ভাই আবার 2 দিন পর, মানে যেদিন কানছি সেদিনকে হ্যাং করে, নানান সিলিবিলি, ও মোবাইল চলে না, স্পিকারে সাউন্ড হয় না রে, হ্যান রে ত্যান রে, আগ্রাম বাগ্রাম। ওই বেটার আমার মন খারাপ হওয়ার আগে বেটার মন খারাপ হয়েছে। বেড়ায় সুন্দর মোবাইলটা ড্রেজারে কাজ করে, মানে ইয়ের ভিতরে আসিল, ওই টলারের ভিতরে, বোর্ডের ভিতরে
মোবাইলটা ধরে দিছে পানিতে হালায়া। ভাই ওই পানিতে হালানোর পর বেড়ায় আমার কইলো যে মিয়া তোমার তো আমার লগে পুরা রাখ মিয়া, তোমার মারা লাগে, হ্যান করা লাগে, ত্যান করা লাগে। আমি খালি কইছি ভাই আপনি এই ব্যবহারটা আমার লগে করতে পারেন না। যাই হোক, মানে মারার ধরার ক্ষেত্রে বেড়ায় অনেক কথাই কইছে, আমি ওরকম ভাবে রিয়াকশন করি নাই, কারণ ওই লোকটা তো ভুক্তভোগী। হ্যাঁ, ওই লোকটা ভুক্তভোগী, কারণ সে আমার থেকে একটা মোবাইল ফোন কিনছে, তার অনেকগুলি টাকা এই জায়গায় নষ্ট হয়েছে, ওইটা থেকে কোনো বেনিফিট পায় নাই লোকটা, যার ফলে লোকটা অনেক রাগান্বিত ছিল। ওটা আমি মাইনে নিছি। এরপরে ভাই কিছুদিন মানে ওই বেটার ওই যে নদীতে ফালাই দিছে বেটায়, আমার একদিন রাগারাগি পুরাই দরাদরি। বেটার বাড়ি এসে যায় বরিশাল, আর এই জায়গা থেকে মোবাইল কিনছে আমার বিশ্বাস করে। এই মোবাইলটা যদি এমন অবস্থা হয় আর এমন ক্ষতি হয়, অনেক খারাপ লাগে না? গেল এই অপশন অন্তনি গেছে যে মোবাইলের এই বিশেষ করে গ্যারান্টি দেওয়ানের, ওয়ারেন্টি দেওয়ানের এই জিনিসের ব্যবসা বাদ দিন। আইলো এই দিন শেষ, আস্তে আস্তে শেষ হয়ে আইলো, মোবাইল টোবাইল দিয়ে দিলাম বা ব্যবসা। এরপর আইলো হইলো যায় এই ব্যবসা বাদ। এরপরে মোবাইল অ্যাক্সেসরিজ উঠাইলাম ধীরে ধীরে। চিন্তা ভাবনা করলাম যে মোবাইল অ্যাক্সেসরিজ এর দিন আবার এলো পাইকারি দোকান। ওই মোবাইল অ্যাক্সেসরিজ এর পাইকারি দোকান দিতে যায় ভাই অনেক গ্রামের ভিতরে, তো হিসাব করলাম যে দোকানে দোকানে যায় দিন, অনেক অ্যাক্সেসরিজ উড়াইলাম। একটা সময় আমার দোকানটা একটা বাজারের কোনায় ছিল। যারা আমার চিনেন, যারা জানেন, যারা এই ভিডিওটা দেখবেন তারা তো অবশ্যই জানেন যে আমার দোকান 3 রাস্তার মোড় চড়ে ছিল। অনেক পরিপাটি ভাবে ভাই সাজাইলাম, গুছাইলাম, অনেক কষ্ট হয়েছে ভাই। জবে থেকে মার্কেটে যাওয়া শুরু করলাম না, আমার ধরেন এই বেচা কিনিটা আস্তে আস্তে ওরকম ভাবে আমি করতে করতে পারলাম না মার্কেটে গিয়া। ভাই আমি যে দামে মাল কিনি এর থেকে কমে 10 টাকা কমে মার্কেটে মাল পায়। বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকো দোকানদার ওই আরো খুচরা পাইকাররা দিয়ে যায়। এই বিষয়টা আমার জন্য নেগেটিভ। আসলে কিন্তু ভাই এটা না, সবাই টাকা বেশি নেয়, কিন্তু আমার কাছে দোকানদাররা মিথ্যা কথা কয়। কারণ ওই যে একটু সৎভাবে ব্যবসা করতে চাইছি, সৎভাবে খায়া বাচ্চা থাকতে চাইছি ভাই। ওই লোকের দ্বারা আর হইলো না। ওই লোকের দ্বারা কি হইলো না, ওই লোকের দ্বারা এই মানে মালটা আমি আর বিক্রি করতে পারলাম না। আমার মানে আমি যে মূলত যে ঋণ, ওই ঋণের হাঁটি হাঁটি পাপা করে ওই জায়গা থেকে ওই লোকের যাত্রা শুরু হয়। এরপরে আসলাম ধীরে ধীরে, আস্তে আস্তে মোটামুটি ভাবে প্রায় ওইগুলা নিয়ে 1 বছর চলে গেল গা। মার্কেটে যাইতেছি, হ্যাঁ প্রায় 6 7 মাস 8 মাস মার্কেটে রানিং ছিলাম। এই দোকানে যাইতেছি, ওই দোকানে যাইতেছি, পরিচয় হইতেছে ভাই। মানে ইলেকট্রিক মালামালে মানে এইটার ভিতরে এরকমও আমি দূরে গেছি জানেন। আমি এই জায়গা থেকে 20 কিলো দূরে গেছি, ধরেন আর একটা অর্ডার 2000 টাকার মাত্র। 2000 টাকার অর্ডার দিতে ভাই 2000 টাকার মালে কয় টাকা লাভ হয় পাইকারির দামে? ধরেন 5 টাকা 7 টাকা করে লাভ করতাম একটা মালের পিছে, লাইটের পিছে, হেডফোনের পিছে, চার্জারের পিছে। এগুলা কয় টাকা লাভ হয়? একটা স্পিকারের পিছে ধরেন 10 টাকা লাভ করতাম, 15 টাকা লাভ করতাম সর্বোচ্চ। তো কয় টাকা থাকে? এইটা বাদ দিয়া যায় আমি 20 কিলোমিটার দূরে যায় অর্ডার নিছি, রাখে নাই। এরকম এরকম করতে করতে দেখা গেছে আমার এই মার্কেটিং এর যে খরচটা, এটাই আমি ব্যবসা করে উঠাইতে পারলাম না। 6 7 মাস পর্যন্ত আমি চেষ্টা করলাম, এক নাগারে 6 থেকে 7 মাস ইচ্ছা মতন চেষ্টা, হইল না। মার্কেটিং ফেল বাদ। এরপরে শুরু করলাম যে এই ব্যবসা চলবে না, কি এই দোকান দিলাম যে কনফেকশনারি মালামাল উঠানো। অনেক মালামাল উঠাইলাম, বেচলাম। মাঝে মাঝে দেখা গেছে সবাই জানে আমার বিষয় অন্যরকম, যে আমি অনেক ভালো ব্যবসা করি। ওনারে দোকান ইচ্ছা মতন মালামাল, দোকানে ভরা, পুরা টুইটুম্বুর দোকান, দোকান ভরা, এই মাথা থেকে ওই মাথা দোকান ভরা ভাই। বেচা কিনি খুবই কম হইতো, যেটা দিয়ে আমার পোষাইতো না। ওই থেকে আবারও চিন্তা মাথায় ঢুকলো, এটা দিয়ে তো আমি ফ্যামিলি চালাইতে পারবো না, এটা দিয়ে আমি ফ্যামিলি চালাইতে পারবো না, এইভাবে আমার ফ্যামিলি চলবো না, আমার অন্য কিছু করতে হবে। তো মোটামুটি ভাবে এইরকম দৌড়াদৌড়ি করে অনেকদিন হয়ে গেল গা, ওভাবে চলে না চলে না। এর মাঝে একটা দুর্ঘটনা ঘটলো পারিবারিক ভাবে, যাই হোক এই জন্য মন খারাপ ছিল। তারপর আবার ওই দোকানটা যে জায়গায় ছিল ওই জায়গা থেকে ভাইঙ্গা আর এক জায়গায় নিয়ে গেছে, মানে ওই জায়গায় উঠাই দিছে সুন্দর করে। তো কয়েকদিন গাড়ি টাড়ি চালাইলাম, গাড়ি টাড়ি চালায়া তারপর শুরু করলাম। ওই সময় আমি ইউটিউবিংও করি না, ফেসবুকও ভিডিও আপলোড দিই না।
দেখা গেছে ওরকম ভাবে না। তো যখন এই ইয়া করলাম যে নতুন এক জায়গায় দোকান নিয়ে দিল, মানে দোকানটা সুন্দর করে উঠাইলো, তখন কম্পিউটার উঠাইলাম, তারপরে ওই মানে ফটোকপির দোকান টোকান এইগুলি দিয়ে আবারও ধীরে ধীরে সাজানোর চেষ্টা করলাম। মানে এখন ধীরে ধীরে যত দিন যাইতেছে আমি তত মুদি দোকানের আইটেম বা কনফেকশনারি আইটেম ছিল যেটা, এটা ধীরে ধীরে বাদ দিয়ে দিতেছিলাম। তো এটা ধীরে ধীরে বাদ দিলাম। তো অনেক দেখা গেছে কম্পিউটারের জন্য যা যা আনুষঙ্গিক যন্ত্রপাতি লাগে এগুলি কেনাকাটা শুরু করলাম। এর মাঝে আর্থিক টানাপোড়েন তো চলতেছিল, ওই যে পিছনের ঋণ। তো হুটহাট করে দেখা গেছে অনেক দিনে চেষ্টা করলাম, অনেক মাল সামান বেচার চেষ্টা করতেছি ধীরে ধীরে, মানে মোটামুটি ভাবে চলার মতো আর কি হয়, বেচা কিনে যাই হয়, টুকিটাক এটা নিয়ে যাই, চলার মতো হয়ে যায়। যখন অনেকদিন ব্যবসা বাণিজ্য করলাম, তো এরকম একটা অবস্থা ভাই, মানে গ্রামের ভিতরে ব্যবসা বাণিজ্য করলে বাকি দিলে দেখা যায় যে ওই কাস্টমার আসে না দোকানে। 50 টাকা বাকির জন্য ভাই, বাকি মানুষ কেন দেয়? কাস্টমারকে ধরার জন্য দেয়, কাস্টমারের সাথে জানি লেনদেন ভালো হয় সেজন্য দেয়, কাস্টমার জানি দোকান থেকে না যায়, আমার দোকানেই জানি থাকে, এই জন্য তো দোকানদাররা কাস্টমারে বাকি দেয় না, ওই কাস্টমার উধা হয়ে যায়। এটা হচ্ছে গ্রামের মেন একটা সমস্যা। তো কয়েকদিন পর দেখি একদিন হঠাৎ করে আমার ইকবাল চাচা, আমার দোকানের পাশে যাওয়াদের বাড়ি, ও আমার ফোন দিল যে তোমার রাত্রে 3টা বাজে যে তোমার দোকানে তো আগুন লাগছে। ভাই একটা সুতা বের করতে পারিনি, আমার বলছিল তোমার দোকান ভাঙি, আমি কই না দোকান ভাঙা লাগবে না, গ্যাস ট্যাস আছে, আগুন টাগুন ছড়াইলে সবাই মারা যেতে পারে। তো আসলাম, আইসা ভাই একটা সুতা পর্যন্ত বের করতে পারিনি, একটা সুতা, একটা সুতা পর্যন্ত বের করতে পারি নাই, গেল সবকিছু নষ্ট হয়ে। মানে এই বিষয়টা খুবই একটা দুঃখ লাগলো, একটা সুতাও যেহেতু বের করতে পারলাম না, তাহলে অনেকটা ক্ষতি। কয়েকদিন গেল, ব্যবসা বাণিজ্য চললো ঠললো, এর মাঝে আমার নামে একটা মিথ্যা অভিযোগ দিল আমাদের এলাকার কিছু মানুষ, এটা দলীয়করণের জন্য। ভাই এটা হচ্ছে গ্রামের শত্রুতা, কেউ একবেলা খাবার দিয়ে উপকার না করতে পারলে, কেউ 500 টাকা দিয়ে উপকার না করতে পারলেও ক্ষতি করার চেষ্টা করে, হ্যাঁ, প্রচুর পরিমাণে ক্ষতি করার চেষ্টা করে। যাই হোক, আমার নামে বিভিন্ন অভিযোগ টভিযোগ দিয়া অনেক হয়রানি হইলাম, অনেক মানসিক টেনশনে ছিলাম, অনেক ভেঙে পড়ছিলাম যে এরকম হইলো। গেল দিন দিন যাইতেছে, তার মানে এর আগেই দেখা গেছে আমি মালয়েশিয়া বা হ্যাঁ, অতি প্রথমে আমি আমার পাসপোর্টটা মালয়েশিয়ার জন্য জমা করি। এর আগে আমি বিদেশ যাওয়ার অনেক চেষ্টা করছিলাম, কিন্তু আমার পাঠায়নি 18-19 সালে। তো মালয়েশিয়া যাওয়ার জন্য চেষ্টা করি, যে পাসপোর্টটা জমা দিই যার কাছে, সে 1-1.5 মাস রাইখা টাকা 80,000 টাকা নিয়ে আর আমার বিদেশ নিতে পারলো না। বিষয়টা আমার জন্য খুবই কষ্টকর। আমি অনেক চেষ্টা করছিলাম যে এই যে ঋণ, ওই যে ঋণ কিন্তু দিন দিন আছে, ঋণ দিন দিন আছে, ঋণটা আর শেষ করতে পারলাম না। আমি চেষ্টা করছিলাম যে এই ঋণের ফাঁদ থেকে বেরোয় আমি যেমনি হোক এই জায়গা থেকে চলে যাইতেছি। তো এইভাবে মানে চলতে থাকে, বিদেশে যাইতে পারলাম না, বিদেশের অনেক ক্ষতি হইলো। বিদেশের ক্ষতি হওয়ার ফলে মানে মেডিকেলে, আমি এর আগে আমি চিন্তা ভাবনা করছিলাম যে মেডিকেলে আনপিটি আলহামদুলিল্লাহ ফিট হয়ে বিদেশে যাইতে পারলাম না, মেডিকেলটা করাইলো আমার দালালে। তো ওই জায়গায় অনেক দিন ঘুরি, প্রায় 3 মাসের মতো, 4 মাসের মতো, হ্যাঁ প্রায় 4-5 মাসের মতো, হ্যাঁ প্রায় 4-5 প্রায় 6 মাসের মতো আমার সময়টা চলে যায়। এরপরে 6 মাস যাওয়ার পরে এইদিকে ধীরে ধীরে বয়স বাড়তে থাকে, দিন দিন যাইতে থাকে। তো ভাবলাম যে এইভাবে আমার যেভাবে আমার এই ঋণের ফাঁদ থেকে বাঁচতে হইলো আমার বিদেশে যাওয়ার দরকার, আর্থিক মুক্তি মেলা দরকার ভাই। অনেকে টাকা পায়, অনেকে এনজিও থেকে টাকা আনি, আমি মাইসের থেকে টাকা আনি না, কারণ মানুষের থেকে একবার টাকা এনে উপকার নিলে তাদেরকে সারা জীবন ভর আমার এই কথার তলে থাকা লাগবো, ফোটার তলে থাকা লাগবে। এটা যত থেকে বুঝলাম, ও থেকে মানুষের কাছে হাত পাততে চাই না। তো কিন্তু মানুষ আমার থেকে নিয়ে চলে, মানুষের থেকে আমি টাকা পয়সা ঋণ আনলে তার টাইম পাই টু পাই বুঝাই দিই, কিন্তু আমার থেকে নিলে এরা আর দেওয়ার চিন্তা ভাবনা করে না, এরা মার দেওয়ারই চিন্তা ভাবনা করে, না দিলে কি হবো। তো এই অনেকদিন পর ভাবলাম যে যাই হোক,
মালয়েশিয়াতে যাইতে পারলাম না, তখন কাকারে জিজ্ঞাসা করলাম যে কাকা কোন দেশে যাওয়া যায়, শুনলাম যে বলে সার্বিয়া নিতে পারবো। যে মুরব্বীর কাছে পাসপোর্টটা জমা দিলাম, তো সার্বিয়া জমা দেওয়ার পরে ভাই, সার্বিয়া যে জমা দিলাম, এই সার্বিয়া জমা দেওয়ার পরে ভাই 6 মাসের টাইম নিয়ে ভাই ঘুরাইলো 1.5 বছর। 1.5 বছরের পর আমি আরে বললাম যে দেখেন আমার তো এই অবস্থা, ব্যবসা বাণিজ্য হয় না, এই সেই নানান চিলিবিলি বিভিন্ন সমস্যায় আসছি। তো তারে আমি টাকা দিচ্ছিলাম যেটা, এটা আমি নিয়ে আসি। ধীরে ধীরে সে আমার টাকাটা দিয়া দেয়, তো পাসপোর্টটাও দিয়া দেয়। বেশ ভালো কথা, সে নিতে পারে না, প্রায় 1.5 বছরের উপরে হয়ে গেছে। নিয়ে আসলাম। আবার ধরেন বিদেশ তো যাইতে হইব, কারণ এই আর্থিক যে সমস্যাটা, এটা থেকে আমার বেরোয় আসতে হইব। তো যখন এই সমস্যার কথা যখন মনে পড়ে, তখন এই দেশ ছাড়ার কথা চিন্তা ভাবনা করি। এই কথাগুলি ভাই অনেক কষ্টের, অনেক বেদনার। তো যখন যে এরকম হয় না, তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমি তো ওরকম ভাবে যাইতে পারতেছি না, আমার ছোট ভাইরে বাইরে পাঠাবো। তো ওরে কার কাছে পাঠাবো, কার কাছে পাঠাবো, পরে আমার স্বাস্থ্য ভাইয়ের মাধ্যমে সৌদি আরব পাঠাইলাম। ভাই নেওয়ার সময় কত সুন্দর কথা, নেওয়ার সময় কত সুন্দর বুদ্ধি, কত সুন্দর উদাহরণ ভাই নিয়া ঠিকঠাক মতন ভাই কাজ দিতে হয় নাই, কিছু না ভাই। যাইতে সৌদি আরব যাইতে যাইতে প্রায় 5.5 লাখ টাকা, 5,20,000 25,000 থেকে 30,000 টাকার ভিতরে ধরেন টোটালি খরচ গেল গা। তো এটা যাওয়ার পরে ভাই এখনো ধরেন প্রায় 6-7 মাস হয়ে গেছে ভাই, এখনো মাঝে মাঝে কিস্তি চালান লাগে আমার। মানে দিলাম বিপদ দেখে, ঋণ দেখে ভাই, এখন দেখি 6 লাখ টাকার উপরে, তো 7 লাখ টাকা, এই 7 লাখ, এই 6.5 লাখ টাকার উপরে যাইতেছে গা। এখনো যে ও ঠিক হইবে বা টাকা পয়সা ইনকাম করে পাঠাইবে, এরকম কোন নিশ্চয়তা দেখি না। 2 মাসে জানি কয় টাকা পাঠায়, ধরেন এখন পর্যন্ত ধরেন 40-45 হাজার টাকা পাঠাইছে 6 মাসে। মানে এরকম একটা অবস্থা, লাইফ নিয়ে ধ্বংস করে দিল, বুঝছেন? এরকম একটা দ্বার প্রান্তে নিয়ে গেল। আবার দালালে ফোন দিলাম, কয় যে মানুষের গিয়া কামই পায় না, আকামাই পায় না, আপনার বাইরে দেয়া করে দিছি, নিয়ে কাজে লাগাই দিছি, আর না করতে কি আমার দোষ? এই বিষয়টা খুবই হৃদয়ে দাগ কাটছে। নিজে শুদ্ধভাবে ভদ্রভাবে চলতে যায়, জীবনে কত মানুষ থেকে ঠেলা ধাক্কা গুতা, এরকমও বর্তমানে সময় যেতেছে। মানে 2026 সালে আসার পরে আমি চিন্তা ভাবনা করছি যে আমার যদি কোনো হারাম পথ আছে, কারণ হারাম ইনকাম এইগুলি আমি করব না। এরকম ভাবে একটা চিন্তা ভাবনা যখনই নিলাম, তখন সবচেয়ে বেশি আঘাত আসা শুরু করলো আমার জীবনে। এখন মানে সর্বশেষ আমি একজনের সাথে ব্যবসা করার জন্য আমি লোন করছি টাকা। ভাই দুনিয়াতে কে কারা টাকা দেয় আমি জানি, এটা হয়তো হারামের পথ, কিন্তু তারপর আমার পিছনের ঋণ টানতে যায় আমি নতুন করে আবার ঋণ করছি, যে এই জায়গা থেকে ব্যবসা বাণিজ্য করলে কিছু টাকা বেরোয় আসবে, আমি পিছনের ঋণটাও দিতে পারবো, খায়া পয়রা বাইচা থাকতে পারবো। কিন্তু ভাই বর্তমানে এরকম একটা অবস্থা, ওই ঋণ করে টাকায় তার সাথে ব্যবসা করতে যায়, সে আমার পুরো টাকা নিয়ে টানাটানি বাজায় দিছে, বুঝছেন? এখন এইভাবে জীবনটা চলতেছে। মানে এর আগে তো একটা কথা বলিনি যে আমি বিয়েও করছি, আমার কিন্তু একটা মেয়ে আছে। তো ভাই এই বিষয়টা আমি মানে এখন মানে এরকম ভাবে ধারণ করছে, মানে এই যে দিন রাত পোহালে কিস্তি, দিনের শেষে দিন গুনি, কিন্তু আয় ওরকম ভাবে আয়ের সাড়া পাচ্ছি না। আর বিদেশে তো হচ্ছে না, বিদেশ হইতেছে না। তো এইভাবে জনজীর্ণ ভাবে জীবন জীর্ণশীর্ণ ভাবে পার হচ্ছে। তো দেখা যাক এইভাবে আর কয়দিন চলে। এইভাবে যদি জীবন চলতে থাকে, যদি একটা ভালো কিছু না করতে পারি, আমার ফ্যামিলির পাশে আমি না দাঁড়াইতে পারি, তাইলে একটা ছেলের জীবন হয় না। কারণ এই যে আমি গতকালকে মার্কেটিং এ গেছি ভাই, একটা প্রোডাক্ট আমি সেল করতে পারি না। এরকম যদি ধরেন সেল না করতে পারি, যদি ধরেন মার্কেটে যাতায়াতে যে খরচটা, এই মার্কেটে যাতায়াতের খরচটা কিন্তু অনেক। বর্তমানে যারা মার্কেটিং করেন তারা জানেন, যদি আশানুরূপ যদি অর্ডার না আসে, আশানুরূপ যদি সেল না আসে, ভাই কি করব? আমি দোকানদারদের সাথে যথেষ্ট পরিমাণে ভালো ব্যবহার করি, দোকানদারদের সাথে যথেষ্ট পরিমাণ সম্মানের সাথে কথা বলি। তো এক দোকানদারের আমি কিছু টাকা বাকি দিছি ভাই, সে ওইটা বাকি নিয়ে আসে, ওই মালামাল বিক্রি করে দিছি, কিন্তু সে আমার টাকা দিতে পারে না, সে খায়া ফেলাইছে। এরকম জায়গায় জায়গায় দোকান থেকে বাকি নিয়ে দৌড়। এই কারণে এখন আর আমার দোকানে মাল উঠে না, দেখেন যে আমার দোকানে কিন্তু মাল নাই।
এই কারণে আমি বিভিন্ন ধরনের মালামাল উঠাই না। মানুষ তো দেখা গেছে বলে যে মালামাল উঠাই সেই নানান চিবি। এখন আমার একটাই লক্ষ্য, আমি আর এই দেশে থাকবো না। 100% এরকম একটা লক্ষ্য দাঁড়াইছে যে আমি আর এই দেশে থাকবো না। এই দেশে সৎভাবে জীবন যাপন করা, এই দেশে সৎভাবে ব্যবসা করা, এই দেশে সৎভাবে বাচ্চা থাকা মূলত একটা মানে কি বলবো, মূলত একটা পাপিষ্ট মানুষ যেরকম ভাবে মানে সব দিক দিয়ে বিপদ আসে ভাই সৎভাবে বাচ্চা থাকা। মানুষের ন্যায় কথা, ন্যায্য কথা এগুলি তো বলাই যায় না। মানুষ ধরেন কয়জন মানুষ এরকম, ম্যাক্সিমাম মানুষই এখন এই জায়গায় প্রতারণার শিকার হয় আমাদের দেশে। সৎভাবে ব্যবসা করলে ধরেন এরকম লোক, সে সব জায়গায় খারাপ কাজ ভালো কাজ করছে, কিন্তু দেখা গেছে আমার সাথে সে একটা কাজ করতে গেছে, আমি তার সাথে প্রতারণা করে বসছি। এরকম হয়েছে দুনিয়াটা। আমাদের বাংলাদেশের অবস্থা দুনিয়ার ভিতরে সবচাইতে মানে এই মানুষ ঠকানোর ধান্দা, মানুষ ঠকানোর ব্যবসা মনে হয় যে আমরা করি। যাই হোক, এই বিষয়গুলি বললাম যে অনেক খারাপ। এই পর্যন্ত শেষ 2026 সাল পর্যন্ত আর কোনো ঘটনা নেই। 2020 সাল থেকে 26 সালের এই বিষয়টা শেয়ার করলাম। প্রচন্ড ডিপ্রেশনে আছি, প্রচন্ড ডিপ্রেশনে, মানসিক ভাবে একবারে ভাঙা পড়ার মতন একটা অবস্থা। কাজ নেই, আয় নেই, ব্যয় আছে, ঋণ আছে, এইগুলি নিয়ে মানসিক ভাবে প্রচুর টেনশন। জানি না আল্লাহ ভাগ্যে কি রাখছে এটা এখনো, তবে সৎভাবে বাঁচতে চাই এটা জানি। এটুকুর বাইরে আমি এখনো দেখা যাচ্ছে 2026 এসে নির্ধারিত আমি কিছু আর বলতে পারতেছি না। আর বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক জীবনে কি হয়। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে অন্তত বাচ্চা থাকতে পারি, আমার বাবা মারে দেখতে পারি। কারণ তারা আমার জন্য অনেক কষ্ট করছে, এখনো কষ্ট করে। এই বিষয়টা মানে আমি তাদের বড় ছেলে, তারা আমার জন্য যথেষ্ট করছে। সবাই আমাদের পরিবারের সবাই আমার অনেক ভালো জানে, তারপর প্রতিবেশীরা অনেকে অনেক ভালো জানে। দেখা গেছে এই ধারা আমি ধরে রাখতে চাইছিলাম কিন্তু পারতেছি না। দিন দিন মানসিক ভাবে ডিপ্রেশন হয়ে যেতেছি। জানি না কোন কোন সিদ্ধান্ত নেওয়া ফেলাই, মানে মনে শান্তি নাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সবাই দোয়া করবেন আমার জন্য।